প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৩১। কণ্ঠে জান্নাতুল ফিরদৌস মনি। পূর্ব দিগন্তে রক্তিম আভা, ছোঁয়া লেগে আছে কেবল আকাশের গত্রে এক স্নিগ্ধ শুভ্র আলোর আগমনী বার্তা। নীল তখনও গাঢ় ঘুমে মগ্ন। সারা রাত নির্ঘুম কাটিয়ে মাঝে মধ্যে ঘুমানোর দরুন তণ্ডাচ্ছন্ন দ্বিগুণ আছে, তবে তার বলিষ্ঠ বক্ষস্থলে আঁকড়ে ধরে আছে তিহুকে, যেন কোন এক মহাকর্ষজ মহর্তধন সর্বগ্রাস্য অভিমানী অসুস্থ শরীরটার উষ্ণতা নিচ্ছে সে। আলোক রশ্মি ঘুমন্ত ডগর চক্ষু গ্রাস করছে, পিটপিট করে চোখ মেলে তাকাতেই তিহু। তবে প্রথম মুহূর্তেই সে অনুভব করলে একটা দুর্বোধ্য আলিঙ্গন তাকে বেষ্টন করে রেখেছে। তার হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হচ্ছে। পরক্ষণে সে নীলের ঘুমন্ত প্রশস্ত বুকে মুখ দিয়ে দৃষ্টি ঘোরালো। এই রাঙা প্রভাতে তার পৌরুষদীপ্ত মুখখানা যেন সমস্ত দ্বিধা দূর করে অনির্বাচনীয় নির্ভয়তার আভা দিচ্ছে। তিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো অনিমেষ। হুট করে চোখ মেলে চাইল নীল। তিহু এভাবে তাকিয়ে আছে দেখে মুখ মুচকে হাসলো সে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, সুপ্রভাত মিসেস খান সাহেবা। ঘুম জড়ানো গভীর কণ্ঠ কানে যেতেই মিক্সকে হাসলো মাদকতার সহিত। ঘোর লেগে গেল তিহুর কণ্ঠস্বরে। সে কি গভীরতা, সেই পুরুষালী স্নিগ্ধতা তিহু বুকে এনে অচেনা শিহরণ জাগালো। বহু কষ্টে নিজেকে সামলালো সে। সরুন দুর্বল এক ধাক্কা দিল সে। নীল তাকে ছাড়লো না এক ইঞ্চিও, বরং ঘুমঘোরো মুখে হাসলো ফের। তিহু এবার বেশ রেগে গেল। এক ধাক্কায় তাকে সরিয়ে উঠে গেল বিছানা থেকে। তার দুবদাপ পদধ্বনি। এদিকে তাকিয়ে মুচকি হাসলো নীল। ফের পাড়ি জমালো ঘুমের রাজ্যে। দীর্ঘ একটা শ্বাস শেষে সমস্ত ক্লান্ততা ধুয়ে মুছে সাফ করে তবে বের হলো তিহু। বেরোতে দেখতে পেল এখনো বিছানায় উপর হয়ে শুয়ে আছে নীল। কিছুটা চোখ সরু করে সেদিকে তাকালো তিহু। পরপর মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে গেল দীঘল আয়নাটার দিকে, নিজের জলস্নাগ্ধ স্নিগ্ধতা অবয়বের পানে তাকিয়ে আরেকবার অতিশীতভাবে বিদ্যমান নীলের ঘুমন্ত মুখ প্রতিচ্ছবির দিকে তাকালো। কি জানি কি ভেবে আনমনে মুচকে আসলো সে। তখন হুট করে তাকালো নীল। তার মুখে লাজুক হাসি দেখা দেখে পুনরায় ঘুম জড়ানো কণ্ঠে ডাকলো, কি দেখছো? আবারও একই কণ্ঠে থমকালো তিহু। এ কেমন মোহ, এ কেমন ঘোর! কেন এই পুরুষের ঘুম জড়ানো কণ্ঠ এতটা আবেদনময়ী লাগে? নূর! এবার যেন ধ্যান ভাঙল তিহুর। দ্রুত দৃষ্টি ঘুরিয়ে চটদলদি কণ্ঠে জটিলতা নিয়ে বলল, আমি কখন দেখলাম? নীল ততক্ষণ উঠে বসেছে। তিহু এক ঝলক ঘুরে তাকালো তার দিকে। সঙ্গে সঙ্গে ভেজা চুলের কোণা থেকে টপ টপ করে পানি পড়ল। নীল চোখে মুছে নিল তা। দ্রুত চোখ বন্ধ করেই মুচকি হাসলো নীল। সামান্য পিটপিট করে চোখ খুলে বলল, সাচ আই লাভ স্মাইলি, আই রিয়েলি অবসেসড উইথ ইউ। তিহু বিস্মিত কণ্ঠে বলল, এত সামান্য ঝলকনা, এ তো আপনি স্মেল পেলেন কোথায়? নীল বিছানা থেকে নামতে নামতে বলল, ওই তুমি বুঝবে না বলেই বোকা দৃষ্টিতে চেয়ে থাকলো তিহুর দিকে। এগিয়ে আসলো কিছুটা। পার্শ্ববর্তী হাঙর ঝুলিয়ে রাখা তাওয়ালটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা তাওয়ালটা নিজের হাতে নিয়ে এগিয়ে আসলো বাঁধনহারা কেশরাজির কাছে, অপরূপা রমণীর দিকে। ঠিক পিছনে এসে দাঁড়িয়ে তিহু আয়নায় নীলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। এদিকে ঘুরো। আপনি? নীল তার দিকে ফিরিয়ে আয়নার দিকে ঘুরিয়ে আলতো হাতে তার ভেজা চুল মুছে দিতে দিতে বলল, ডান হাতের ইঞ্জুরিটা বেশ ডিপ, নিজের চুল শুকাতে পারবে না ম্যাডাম। তিউ স্মিত হাসলো এবার। আয়না নিজের প্রতিচ্ছবির পানে চাইলো। নীল কিভাবে জানলো তার হাতের ব্যথার কারণ? নীল তিহুর এমন বিষময় প্রতিচ্ছবি দর্পণ দেখে মাত্র মৃদু হাসলো। সুদীর্ঘ কেশরাজ টাওয়াল দিয়ে আলতো করে মুছে দিয়ে পরবর্তীতে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। তবে পর মুহূর্তে বেশ চিন্তিত কণ্ঠে বলল, চুলে কি বেনুনি করবে? তিহু চোখ কুঁচকালো। আপনি বেনুনি করতে পারেন? ট্রাই করতে পারি। তিহু লুকায়িত হাসলো। মুখে বলল, কেন? আগে কোনো মেয়ে চুল বেনুনি করেছেন নাকি? উল্টোপাল্টা কথা বলবে না। জাস্ট সে চুল কি বেনুনি করতে চাও? না খোপা, এই চুল বেলুনি করলে গরমে সারাদিন অস্বস্তি লাগবে। ওকে, অ্যাজ ইউর উইশ। নীল পর মুহূর্তে নিজের মোবাইল অন করে ইউটিউবে খোপা টিউটোরিয়াল সার্চ দিল। তার এমন কাণ্ডে মুখ চেপে হাসতে শব্দ করলো
তিহু তাকে এমন হাসি দেখে ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো নীল। তিহু নিজেকে হাসি সামলালো, বলল সরি সরি। পর মুহূর্তেই ফের হেসে বলল, কিন্তু খোপার টিউটোরিয়াল সার্চ করে কে? নীলের মাথা ঘামালো না সে কথায়, বরং ইউটিউব থেকে মনোযোগ সহকারে টিউটোরিয়ালটা ধীরে ধীরে দেখে বাঁধতে শুরু করলো তিহুর চুল। কিন্তু বিপত্তি বাঁধলো অন্যথায়। তিহু হাত ছড়ানো চুলগুলো হাতের আয়ত্তে আনতে আনতে বেশ পোহাতে হলো নীলকে। হাঁটু সমান চুল হাতে পেঁচানো কি আর এতই সহজ? আয়নায় তার এমন নাজেহাল দশা দেখে হেসে উঠল তিহু। পারবেন না? রেখে দিন না, সব কিছু সবাইকে দিয়ে হয় না। আর যদি পারি? পারবেন না। যদি পারি তাহলে আপনি যা চাইবেন তাই দিব। দীর্ঘ পাখা হাসলো সে। শিওর? তিহু কিছু ভেবে বলল, আই এম অলওয়েজ শিওর। ওকে, বাট মাইন্ড ইট। যা চাইবো তাই কিন্তু দিবে। হুম মিস্টার, যা চাইবেন তাই দিব। আগে তো করে দেখান। এই নুরাইন হক তিহু কখনো কথা খেলাপ করে না। কি জানি কি ভেবে বাঁকা হাসলো নীল। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টা শেষে সুদীর্ঘ কেশরাজ অপটু হাতে খোপাবদ্ধ করলো সে। সো নুরাইন হক, তিহু ওরফে মিসেস খান সাহেবা, আর ইউ রেডি টু ফুলফিল ইউর কমিটমেন্ট? তিহু ভেতরে ভেতরে ঘাবড়ে গেল। বাইরে থেকে তার লেশমাত্র প্রকাশ করলো না। কি চান আপনি? খাদেনা মনে কণ্ঠে নীল বলল, যদি বলি তোমাকে মানে? অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো তিহু। তার এমন দৃষ্টিতে হেসে উঠল নীল। আলতো হাতে তিহুর নেকলেস ঠিক করে দিয়ে পরিয়ে দিল। প্রস্থান করলো ওয়াশরুমের দিকে। সে চলে যেতেই তিহু তার প্রস্থান পথের দিকে চেয়ে বলল, ইউ নো মিস্টার গিটারিস্ট, আমি অনেক আগে আপনার হয়ে গিয়েছি। এখন শুধু আপনি সেটা বুঝে নিন। অধিকার দেখান, ছিনিয়ে নিন, যত সময় লাগে লাগিয়ে নিন। তবে বুঝতে আপনাকেই হবে। আপনার খান সাহেব আর ভালোবেসে নিঃস্ব হবে, কখনো স্বীকার করবে না সে আপনাকে ভালোবাসে। আই ওয়ান্ট টু ব্যাক বিডি আম্মু। বহুদিন পর ছেলের মুখে বহুল প্রতীক্ষিত কথাটা শুনে গলা ধরে আসলো অদ্রিতা আনমের। স্পষ্ট কর্ণগত হওয়া কথাগুলো প্রণীতার ন্যায় লাগলো তার কাছে। ভেজা কণ্ঠে ফের শুধালেন, সত্যি বলছিস বাবা? সত্যি ফিরবি তুই? মায়ের কান্না জড়িত কণ্ঠে আব্রাহাম তাকে শান্ত করতে বলল, রিল্যাক্স আম্মু, আমি খুব দ্রুত ফিরছি। হয়তো বা এই সপ্তাহে। খুশি আর রাখতে পারল না অদ্রিতা আনম। আনন্দ অশ্রুতে চোখ বেয়ে জলের ফোয়ারা নামলো তার। 18 বছরের নিন্তানই নাবালক ছেলেটা সেই যে বিদেশে গিয়েছিল প্রায় 10 বছর পর। একজন সফল ডক্টর হয়ে দেশে ফিরতে চলেছে। খুশি আনন্দের জোয়ার বইছে তার রন্ধ্রে রন্ধ্রে। চলে আয় বাবা, যত দ্রুত পারিস আয়। তোর মায়ের শূন্য কলিজাটা বহুদিন খাকা করছে। আনন্দের বন্যায় সজীব কর সেটা। আব্রাহাম হাতে থাকা তিহুর ছবির পানে দৃষ্টি নিবদ্ধ করে বলল, ফিরবো আম্মু, ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই ফিরবো। তুই আয় বাবা, সমস্ত ব্যবস্থা আমি করে রাখবো। তোর সুখের ব্যবস্থাটাও করবো। তোর সুখ তোর পাখি, শুধু তোরই হবে ইনশাল্লাহ। আব্রাহাম মৃদু হাসলো। এই গোটা ধরনীতে একটাই মানুষ যে কিনা সবচেয়ে ভালো বোঝে তাকে। তার তোতা পাখির সম্বন্ধে জানে। তার তোতা পাখিকে তার কাছে আনার ক্ষমতা তারই আছে। দীর্ঘ সময়ের কালক্ষেপ শেষ করে ফোন রাখলো সে। ফ্লোরা ততক্ষণে তার কেবিনের বাইরে এসে দাঁড়িয়েছে। আব্রাহাম ফোন রেখে দ্রুত তিহুর ছবিটা ড্রয়ারে রেখে ফ্লোরাকে উদ্দেশ্য করে বলল, কিছু বলবে ফ্লোরা? তুমি বিডি ব্যাক করতে চাচ্ছ? আব্রাহাম কিছু মনে করলো, বলল হুম। ফ্লোরা মলিন হেসে বলল, ও দ্যাটস গ্রেট। তা কবে যাবে? এই তো এই সপ্তাহে, এই উইকেই। তা আমাকে তো কিছু জানালে না। ভেবেছিলাম বলবো, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। ও। দীর্ঘক্ষণের পিনপতন নীরবতা। হঠাৎই ফ্লোরা বলল, আমাকে সাথে নেবে? আব্রাহাম স্মিত হেসে দৃষ্টিজোড়া তার দিকে স্থির করে ভুরু কুঞ্চন করে বলল, মানে? আই ওয়ান্ট টু সি ইয়োর লাভ বার্ড। বাংলাদেশে আসলো। আব্রাহাম কিছু একটা ভাবলো, পরক্ষণে সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, ওকে, যেও না হয়। ওকে, তাহলে আমি লাগেজপত্র গুছাতে শুরু করি। হুম, অফকোর্স, হোয়াই নট। ফ্লোরা মরির হেসে স্থান ত্যাগ করলো। আব্রাহাম তার প্রস্থানের পানে তাকিয়ে মুচকি হাসলো শুধু। হোয়াটস আপ মিস চুন্নি? আমাকে ধাক্কা দিয়ে লাভ হলো না তো? কিভাবে হবে বলো তো? নীল ছিল না।
তার এমন কথার রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো যেন মুন্নির। তবে তাতে তিহুর কিছু যায় আসে না, সে তো মুন্নিকে চালাতেই কথাটা বলেছে। মুন্নি যে ধাক্কাটা মেরেছিল তার শতভাগে নিশ্চিত তিহু, কেননা তখন তার পাশে একমাত্র মুন্নি ছিল। এদিকে তার কথায় সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো মুন্নি। দোতলার করিডোর পেরিয়ে নিচের দিকে তাকিয়েছিল সে। হুট করে মাঝপথে তিহুর এমন কথায় থমকালো তার পদচরণ। তুমি রিসোর্ট ম্যানেজারের লোকটার ব্যাপারে শুনেছ তাই না? না শুনলেও বলি, নীল তার পাকোড়া বানিয়ে নিয়ে এসেছে। আর রইল বাকি তোমার কথা, ও এখনো তোমার সম্পর্কে অবগত নয়। আর আমি জানাতেও চাচ্ছি না। জানো, চলতি পথে এমন দু একটা কাটা সবারই রাখা লাগে। তাই বলে রাস্তার কুকুর আমায় কামড়াবে, কুকুরকেও আমি গিয়ে কামড় দেবো, এটা তো আর হয় না। নতুবা যেখানে নীলের কোনো দোষ নাকা সত্ত্বেও জাস্ট ফর মিস্টার মিস্টার ম্যানেজার লোকটা অমন অবস্থা করেছে, তাহলে আসল কলপিট কে যদি হাতে পেত কি করতো ভাবো তো? সেটা হয়তো তোমার আরো ভালো বোঝা উচিত। তার প্রত্যুত্তরে মুন্নি কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলো জুনাইয়া। আরে নুরাইন, তুমি এখানে? এখন কি সুস্থ বোধ করছো? জুনাইয়ার উপস্থিতিতে কথাটা চাপা পড়লো। তিহু মুন্নিকে এক প্রকার অবজ্ঞা করে পাশ কাটিয়ে জুনাইয়ের সঙ্গে চলে গেল। আপু, হাজারো আলাপচারিতার সারতে সারতে স্থান ত্যাগ করলো দুজনে। তবে তিহুর দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তখনও চেয়ে রইল মুন্নি। বক্রহাসি হেসে বলল, প্রথমবার সফল হয়নি তাতে কি হয়েছে? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে শেষ করার প্রচেষ্টা চালাবো আমি। একদিন না একদিন তো সফল হবই। সময়টা দুপুর, তপ্ত রোদ কিরণে আবৃত ধরণী। হাওয়ায় দাওয়ায় শেষে খাওয়া দাওয়া শেষে মির্জা মহলের বৃহৎ ড্রয়িং রুম যেন পরিণত হয়েছে ছোটখাটো আলোচনা সভায়। মাস দুয়েক পর নির্বাচন হওয়ায় বেশ চাপে আছে এমপি ওয়ালিদ খান। তাই তাড়াহুড়োয় এমন ফের প্রস্তুতি। আর এসব ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা সমালোচনা তো লেগে আছে। সেখান থেকে কিছুটা দূরে ল্যাপটপে কাজ করছে নীল। পাশে মূর্তির ন্যায় বসে আছে আয়াজ। নীলের বিভিন্ন কথার জবাবে যান্ত্রিক বস্তু নেই মাথা নাড়ছে মাঝে মাঝে। তিহু সবে নূরজাহান বেগমের রুম থেকে বেরিয়েছে। হস্তজোড়া শোভিত স্বর্ণের পুরো বালায় নাসাপুটে দৃশ্যমান নক্ষত্রে নেই একখানা হীরের নলক। করিডোর বেয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে যাচ্ছিল সে। হুট করে দেখতে পায় করিডোরের রেলিং আঁকড়ে ধরে উকি মারছে নাহা। তাকে দেখে কিঞ্চিৎ স্মিত এবং বিস্মিত হলো সে। তৎক্ষণাৎ কিছু না বলে নিঃশব্দে আলগোছে লুকায়িত পায়ে এসে দাঁড়ালো নাহার পেছনে। তার দৃষ্টি অনুসরণ করে নিম্নপানে তাকাতেই সেখানে উপস্থিত নীল আর আয়াজ। তবে নাহার দৃষ্টি আয়াজের দিকে স্থির, মুগ্ধতায় মহাসমুদ্রে অবগত সে। কি হচ্ছে ননদিনী? সামথিং সামথিং নাকি? তিহুর কথায় ধ্যান ভাঙল নাহার। মৃদু দৃষ্টিতে তাকালো তার দিকে, নজর লজ্জায় লাভা। হকচকিয়ে কণ্ঠে বলল, বৌমনি তুমি? আমি। তা লুকে লুকে কাকে দেখা হচ্ছে শুনি? নাহা অপ্রস্তুত হলো। তোমার মনে হয় যদি আয়াজ ভাইয়াকে নিয়ে কিছু থাকে তাহলে উইথআউট এনি হেজিটেশন ইউ ক্যান টেল মি। আই প্রমিস আমি কাউকে কিচ্ছু বলবো না। তিহুর কথাগুলো নাহার ভরসা পেল যেন। স্বস্তি নিঃশ্বাস ছাড়ল সে। মনে জমিয়ে রাখা কথাগুলো এখন অন্তত কারো কাছে শেয়ার করা যাবে। বড্ড বিশ্বাস করে সে তিহুকে। একে একে খুলে বলল সবটা। সব শুনে তিহু এক প্রকার স্থির হয়ে গেল। ঠোঁট উল্টে বাহুবার সরে বলল, বাবা হোয়াট আ লাভ স্টোরি। জাস্ট ফোনে কথা বলতে দেখে ক্রাশ। ও এম জি। তার কথায় লাজুক হাসলো নাহা। আর তার কিছু পরই কাকতালীয়ভাবে উনি ভাইয়ার অফিসে জয়েন করে। তাও যেন তেন পোস্ট না, একেবারে পিএ হিসেবে। হঠাৎ তাদের কথোপকথন ছেদ করতে মনোয়ারা বিবির ডাকে। দুজনে ডাক শুনেই নিচে গেল। তিউনাকে বলল, বাই দ্য ওয়ে আই রিয়েলি লাইক ইউর লাভ স্টোরি। আমারটা তো শুনলে, এবার তোমারটা বলো। আমারটা মানে? ওমা, কেন তোমার আর ভাইয়া লাভ স্টোরি? এক মুহূর্তে কয়েকজনের মধ্যে পা থমকালো যেন তিহুর। তাদের কথার কোনো লাভ স্টোরি আছে নাকি? তাকে এমন থাকতে দেখে নাহা হেসে বলল, ডোন্ট ওয়ারি, পরে একদিন শুনবো না হয়। আজ থাক। নাহা নেমে গেল সিঁড়ি বেয়ে। তিহু ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। পর মুহূর্তে উদ্বিগ্ন হলো পরবর্তীতে কি বলবে ভেবে। সময়টা বিকাল কিছুটা পর। সন্ধ্যা পার হয়েছে। সন্ধ্যা হতে চলেছে। কোলাহলপূর্ণ মির্জা মহলের আঙিনায় কিছুটা নিশ্চুপ আবহাওয়া বর্তমানে বিরাজ করছে।
সবাই ব্যস্ত যে যার কক্ষে। কাল ফেরার প্রস্তুতি চলছে। তিহু মনোয়ারা বিবির ঘর থেকে মাত্র বেরোলো, করিডোর বেরিয়ে কাঙ্ক্ষিত রুমে যাচ্ছে সে। কার উপস্থিতি বুঝতে পেরে এক ঝলক পাশে তাকালো, সঙ্গে সঙ্গে নজর বিদ্ধ হলো পার্শ্ববর্তী দেওয়ালে বিদ্যমান আতশির সাথে থাকা নিজের একমাত্র এলোমেলো চুলের মুখশ্রী। হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো তার। মনে পড়ে গেল সকালের কথাগুলো। নীলের সুদর্শন মুখশ্রীতে নিজের চোখের পাতা ভেসে উঠল এই মুচকি হাসি রেখা দেখে। গোলাপি অত জুড়ে কি যেন কি ভেবে আনমনে পলক ঝাপটিয়ে হাতের চুড়ির রিনঝিনির শব্দ তুলে গেয়ে উঠল, তুই তুই চুল করে দে এলোমেলো, ভেঙে দে না চুড়ি, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। তার গানের কলিটা হাওয়ায় মিলিয়ে যেতে হুট করে কোত্থেকে যেন ভেসে এলো অনেকগুলো কণ্ঠের একযোগে স্বর, ও পেছনে ঘোরা মাত্রই তিহু দেখতে পেল পেছনে থেকে ভেসে আসা কণ্ঠস্বরগুলো কাদের। তাদের সবাইকে দেখে অপ্রতিশত হলো তিহু। এদের তার এমন কাণ্ডে চোখ শুরু করে তাকিয়ে আছে নীল, ঠোঁটে বিদ্যমান লুকায়িত চাপা হাসি রেখা। অন্যদিকে সকলে একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করছে একযোগে। তাকে ভেঙচি কেটে চিৎকার করে বলে ওঠে, তোর প্রেমে এমন সুতোকাটা ঘুরি, বলে হো হো করে হেসে উঠল সবগুলো। নাহা আর মাহা প্ল্যান করে নিয়েছিল তিহুকে কিভাবে কিভাবে খেপানো যায়। এদিকে রাফা, নীরা আর ফারিসা ঠোঁট চেপে হাসি সংবরণের চেষ্টা করে। এত সব কাণ্ডে মাঝখানে অপ্রস্তুত হয়ে পড়ে বেচারি তিহু। তবে এই যাত্রায় তাকে বাঁচিয়ে দিল নীল। সকলের পাশ কাটিয়ে রুমের দিকে যেতে যেতে বলল, রুমে আসো নূর, কুইক। তিহু আর কিছু না ভেবে কোনো দিকে না চেয়ে পিছু নিল নীলের। হয়েছে তোমার? কথাটা বলতে বলতেই নীল এক ঝলক তাকালো আয়নায় পানে। তিহু হিজাবের শেষ প্রিন্টটা লাগাচ্ছে। নীলের পানে চেয়ে বলল, লাস্ট প্রিন্ট, ওকে দ্রুত করো তাহলে। আচ্ছা আমি এগোই, তুমি আসো। আচ্ছা। নীল ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে গেল। তিহু দ্রুত হিজাবের পিন লাগিয়ে এক ঝলক আয়নায় তাকালো। তবে কেমন অসম্পূর্ণ লাগছে নিজেকে। পরক্ষণে বুঝতে পারলো ওষ্ঠধর ফাঁকা। দ্রুত ড্রেসিং টেবিলের ওপরে রাখা রঞ্জক থেকে আবৃত করলো সেটি। অতঃপর জলদি পায়ে এগিয়ে চললো বাইরের দিকে। সে বুঝতে পারলো না হুট করে আজ বেরোনোর কি দরকার। কালকে তো ঢাকায় ফিরছে তারা, তবে এখন হঠাৎ কেন নীলের ভ্রমণ পিপাসু হতে হলো। হাজারটা কল্পনা জল্পনা করতে করতে তিহু এসে পৌঁছায় মির্জা মহলের পার্কিং এরিয়ায়। নীল ইয়ামাহা খচিত নেভি কালার বাইকটার ওপর হেলমেট পরে অপেক্ষা করছে। তিহু এগিয়ে আসতে সে একখানা লেডিস হেলমেট এগিয়ে দিল তার দিকে। তিহু সেটা পরে উঠে বসলো বাইকে। ধীরে ধীরে বাইক এগিয়ে গেল মির্জা বাড়ির বিশাল মহল ছেড়ে দূরে। গেট পেরিয়ে গোধূলি রঙিন আভা, রঙিন হয়েছে আকাশটা, চারদিকে রক্তিম আলো ছটা। নীলের বাইকে এসে থেমেছে কোলাহলপূর্ণ এক পাহাড়ি পাদদেশে। ধীরে ধীরে বাইক থেকে নামছে নীল। তিহু সম্মুখে কয়েকশত কপতির ঢল জোড়ায় জোড়ায় অবস্থান করছে সকলে। তিহু বিস্মরিত পুলকিত দৃষ্টিতে চেয়ে আছে সেই দিকে। নীল বুকে থাকায় সানগ্লাসটা চোখে পড়ে। তিহু হাত ধরে সম্মুখ পানে যেতে যেতে বলে, চলো। তিহু এগিয়ে এসে নীলের সঙ্গে। অদ্ভুত মুগ্ধতা বিরাজ করছে তার দৃষ্টিতে। কিছুটা এগোতেই তারা দেখতে পেল তাদের সামনে গুচ্ছে গুচ্ছে ফুলের পাশে সাজিয়ে রেখেছে বিক্রেতারা। নীল সেখান থেকে একটা রক্তজবা মতোই লাল টুকটুকে একটা গোলাপ নিল। পর মুহূর্তে সেটি গুজে দিল তিহুর হিজাবের কিনারে বিদ্যমান পিনটার ফাঁক গলিয়ে। তিহু যেন বিষমের চূড়ান্ত সীমায় অহরণ করছে। গোধূলি আলোয়ের মাঝে নীল চক্ষুর পানে চেয়ে মনে মনে পড়ে গেল সেই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত পঙ্কোক্তি। চিৎকার করে বলতে ইচ্ছে করছে এখন নিজের মতো করে। প্রহর শেষে আলো রঙা আর জ্যৈষ্ঠ মাস, আপনার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ। তবে কথাগুলো যেন বদ্ধ আর হৃদয়ের মণিকোঠাতেই ঢাকা পড়ে গেছে। টাকা পরিশোধ করে নীল তাকে নিয়ে এগিয়ে গেল সম্মুখে। সামনে বাহারি কানের দুলের পসরা, একটা স্টল, নানা রঙের পাথরের স্বচ্ছ অলংকার। নীল হয়তোবা দেখলো তার প্রিয়তার মুগ্ধ দৃষ্টি। তিহু নিজের শক্ত পরশিক বন্ধনে আবদ্ধ করে এগিয়ে গেল দুলগুলোর দিকে। পাথরের দুলগুলা বাহারি, কোনটা ছেড়ে কোনটা নেবে তাতে বিভ্রান্ত হলো তিহু। ইচ্ছে তো করছে সবগুলো নিতে। এদিকে তিহুর দৃষ্টি মুগ্ধতায় অনিমেষ চেয়ে নীল দুলগুলো সব
প্যাকেট করে আর ব্যবস্থা করো। ছেলেটা বিস্মিত হলো বেশ, দুলগুলোর দিকে চেয়ে বলল, ভাই এখানে তো দুলের সংখ্যা অনেক, সব দিব? কতগুলো আছে? প্রায় 22 জোড়া, প্যাকেট করে দাও। ছেলেটার সঙ্গে বিস্মিত উপস্থিত সকলে, তবে নীল সেদিকে পাত্তা দিল না। সমস্ত বিল পরিশোধ করে তিহুকে নিয়ে সামনের ফুচকা স্টলের দিকে গেল। তিহু কিছুক্ষণ পর আমার হয়ে একটা ছেলে এসে সবগুলো নিয়ে যাবে। ছেলেটা স্মিত নয়নে চেয়ে রইল, সম্মতিসূচক মাথা নাড়ল শুধু। আপনি কি পাগল? কতগুলো দুল কেন নিলেন? আমি কিনি। এখন বেশি কথা বলো না, ফুচকাগুলো শেষ করো। তিহু নাক কোচকালো, তাকালো ফুচকাগুলোর দিকেও। সেগুলো লোভনীয় লাগছে, আপাতত বিরক্তের কারণ হচ্ছে তিহুর। কিছু না ভেবে দৃষ্টি অন্যদিকে সরিয়ে এসে বলল, খাবো না আমি। আর ইউ শিওর? ওকে। তারপর সে পাশের একটা ছেলের দিকে তাকিয়ে বলল, এটা এটা নিয়ে যাও তো। ত্রিহু দ্রুত হাত বাড়িয়ে ফুচকা প্লেটটা কেড়ে নিল। বললেই তো দিবেন নাকি? মানুষ তো একবার জোর করে নাকি? আনরোমান্টিক। তিহুর এমন কাণ্ডে মুখ চেপে হাসল নীল। তবে পর মুহূর্তেই তার বলা শেষ কথাটুকু মস্তিষ্ক ধারণ করার সঙ্গে সঙ্গেই বলল, কি বলে তুমি? আমি আনরোমান্টিক? তা আমি আনরোমান্টিক হলে নিজেকে সামলানোর গ্যারান্টি দিতে আমি রোমান্টিক হলে নিজেকে সামলানোর গ্যারান্টি দিতে পারবেন তো? নুরাইন ওয়াহেজ খান। সবে খাওয়া ফুচকাটা গলার মাঝে গিয়ে যেন আটকে গেছে তিহুর। বিষম লাগলো সঙ্গে সঙ্গে। নীল দ্রুত পাশ থেকে পানি এনে তাকে খাওয়াতে খাওয়াতে বাঁকা হাসলো খানিক। তিহু বিস্ফোরিত নয়নে তাকালো তার দিকে।